ইতিহাসের ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মৃত্যুবরণ করেছে। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এবং সবশেষ জানাবো, গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা 128 জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল করল সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই, সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে, তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে, বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখান নাই। সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রিয় দর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে যে চরমভাবে অসুস্থ, চরমভাবে চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে, সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সে ভাবছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না? এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না, এই বিষয়টা কিন্তু 100% শিওর না। এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই। প্রিয় দর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে, বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে।
এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই অগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে। প্রিয় দর্শক, এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে। কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের, যাকে উবাইদুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন, সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি, কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না, কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কোনো মিটিং করেন না। কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসায় আসলেও বেশিরভাগ সময় তার ভারতের এমন কোনো একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থা মোদী সরকারকে রিপোর্ট করেছে। আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনায় মোদীকে পাগল করে তোলাচ্ছে ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করা দিবার স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে, এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সে কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামের মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ, তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদীর। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে, তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশে শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তবে মহাসংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনো মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দাবাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনা আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে।
এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না, অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। চারিদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন এবং সাংবাদিক আপন ধরেছে মোদী প্রশাসনে। সংকটে এখন মোদীর গদি। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র চীন, পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশের সাথে এবং সম্পর্কে ভারতকে চরম সংখ্যায় ফেলছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশন হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের সেভেন সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা।